প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে ছোট ছোট করে 4টি বিষয় আমি উপস্থাপন করতে চাই, যেটা হলো আমাদের বিএনপির যে চেয়ারপারসনের উপদেষ্টা এবং ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, উনি তার কিছু কথাবার্তার জন্য তাকে বিএনপির পক্ষ থেকে শোকজ করা হয়েছে এবং এই শোকজের পরপরই কিছু লোক তার বাড়ির সামনে বসে গেছে তাকে গ্রেপ্তার করার জন্য। তার আগে তিনি টকশোতে বিভিন্ন ইস্যুতে আসলে এই ছাত্রদের যে ছাত্র জনতার যে অভ্যুত্থানে সেখানে স্বাধীনতা বিরোধীদের যে একটা অবস্থান ছিল সে কথা তিনি জোর দিয়ে বলেছেন, যে কথাটা আসলে আওয়ামী সভানেত্রী সাবেক ফেসিবাদী শেখ হাসিনার কথার সাথে মিলে যায়। তিনি তাদের হয়তো কালো দিক এবং রাজাকারের সন্তান নাতিপতি ইত্যাদি বলার চেষ্টা করেছেন। আসলে দেশে যে একটা মৌলবাদের বা উগ্রবাদের জঙ্গিবাদের উত্থান ঘটতে যাচ্ছে, এটার ইঙ্গিত আমরা অনেক আগে থেকেই পাচ্ছিলাম। শেখ হাসিনার এই দুর্দণ্ড প্রতাপে তিনি যে দানবীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, পুলিশের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, ফলে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিলেন। দেশের সকল ব্যবস্থা, বিচার, তারপর প্রশাসন, পুলিশ সব কিছুর মধ্যে তিনি তার দলীয়করণ করেছিলেন, আত্মীয়করণ করেছিলেন ইত্যাদির ফলে বিরোধী দল মত এমনভাবে তিনি নির্যাতন করেছেন, দমন করতে চেয়েছিলেন যে কাউকে জনসভা করতে দিতে চাইতেন না, কথা বলতে দিতে চাইতেন না, গ্রেপ্তার করে নিতেন, গভীর রাতে নারীদের গ্রেপ্তার করতেন, আয়নাঘর বানিয়েছেন নির্যাতন করার জন্য। অনেক অগণিত মানুষকে দীর্ঘ 16 বছরে খুন করেছেন, গুম করেছেন, হামলা মামলা দিয়ে নির্যাতন করে শেষ পর্যন্ত বিদায়ের আগে তিনি 2 সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা করেছেন এবং 20 সহস্রাধিক থেকে 30 সহস্রাধিক মানুষকে হত্যা করেছেন। এই যে অতঃপর গত বছরে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। যেটা বলছিলাম যে শেখ হাসিনার পক্ষে আসলে কথা বলার কিছু নেই, আওয়ামী লীগের পক্ষে বিশেষ কিছু বলার নেই। তবে আওয়ামী লীগের অবদানটাকে আমরা অস্বীকার করতে পারি না। 71 আওয়ামী লীগের বিশেষ অবদান ছিল। সেখানে যদিও আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে, শেখ মুজিবের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু সেখানে কিন্তু এই অভ্যুত্থান, এই ছাত্র জনতার 5 আগস্টের অভ্যুত্থানের মধ্যে সেখানেও সেই মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের চেয়েও অনেক বেশি সংখ্যক অন্য দল মত সাধারণ মানুষ অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীন করেছে। অতএব 71কে দাবিয়ে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু অ্যাডভোকেট ফজলুর রহমান যেভাবে বলছিলেন, যেটা অন্যকে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে এনসিপি কিংবা জামাত কিংবা অন্য কোনো ডানপন্থী উগ্রবাদীদের দাবির প্রেক্ষিতে তাকে শোকজ করাটা বিএনপির পক্ষ থেকে আমি আবারও জোর দিয়ে বলবো যে মোটেও ঠিক হয়নি। ফলে এরা উৎসাহিত হবে এবং বিএনপিকে আরও চাপে ফেলার চেষ্টা করবে, নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে। এমনকি নির্বাচনের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে, এটা বিএনপি এবং তার সমমনা লোকেরা বলছেন, সেটাই কিন্তু সেদিকে কিন্তু দেশটা এগিয়ে যেতে পারে। অতএব এই বিরোধীদের ফাঁদে পা দেওয়ার কোনো সুযোগ বিএনপির নেই। এইদিকে অ্যাডভোকেট রুমিন ফারহানার বিরুদ্ধে এনসিপির লোকেরা এক ধরনের আওয়ামী দালাল হিসেবে বলতে চাচ্ছে, এটাও একটা বলে। আরেকজন যে বিএনপি নেতা যিনি, তিনিও আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি ছিলেন, হাবিবুর রহমান হাবিব, তার বিরুদ্ধে এক ধরনের অভিযোগ তাদের আছে। অর্থাৎ যারাই মুক্তিযুদ্ধে কথা বলতে চায়, যারাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে চায়, যারা ডানপন্থার উত্থান, মৌলবাদ বা উগ্রবাদের উত্থানের বিরুদ্ধে কথা বলতে চায়, তাদেরই বিরুদ্ধে এক ধরনের খড়গহস্ত নেমে আসছে। সেটা সরকারও দেখা যাচ্ছে যে সেই দিকে ঝুঁকে যাচ্ছে, অর্থাৎ এনসিপির দিকে, জামাতের দিকে, হেফাজত চরমোনা এদের দিকে ঝুঁকে যাওয়াটা এটা আমাদের কাছে সঠিক মনে হয়নি এবং আমরা মনে করি যে এটা করা ঠিক হবে না। কখনই 71-এর উপরে 24-এ স্থান দেওয়া যাবে না, যেটা এনসিপির লোকেরা বা জামাতের লোকেরা কায়দা করে বিশেষ করে এরা এটা কি বলতে চাচ্ছে, এটা আমরা আসলে যারা মুক্তিযুদ্ধের সমর্থক, যারা দেশটাকে 23 বছরের পাকিস্তানের শোষণ শাসনের বিরুদ্ধে লড়াই করে যারা দেশটাকে স্বাধীন করেছে অনেক ত্যাগের বিনিময়ে, এটা কিন্তু অস্বীকার করার কোনোই সুযোগ নাই এবং সামান্যতম সুযোগ নেই। আরেকটা বিষয় হলো যে আমরা যেটা দেখছি যে আমাদের সাংবাদিক, একজন প্রবীণ সাংবাদিক, 71 বছর যার বয়স, তিনি গত সপ্তাহে ধরেই নেওয়া যায় যে তিনি কাজের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে আর বাসায় ফেরেননি। তিনি মোবাইল ফোনটা বাসায় রেখে গেছেন এবং তিনি একটা নোট পাঠিয়েছেন একটি অনলাইন মিডিয়ায়, সেটা ছাপা হয়েছে পরের দিন। তারপরের দিন তার মৃতদেহ উদ্ধার হয়েছে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে, মেঘনা নদী থেকে। সেখানে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ বলছে যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, ডাক্তাররা বলছে যে পাওয়া যায়নি, পুলিশ একই কথা বলেছে সুরতাল রিপোর্টে। ফলে বোঝা যাচ্ছে এটা একটা
আত্মহত্যা। আসলে সেই যে আত্মহত্যার নোটে তিনি যা লিখে গেছেন সেটা তিনি বলেছেন যে তিনি সবসময় দেশের স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, ন্যায়ের পক্ষে লিখে গেছেন এবং তিনি অল্প বেতনে চাকরি করছিলেন একটি কাগজের সহকারী সম্পাদক হিসেবে। সেখানে বেতন কম ছিল, সংসার চালাতে পারছিলেন না। তার ছেলে মেয়ে, একজন ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে ডাক্তার চাকরি করছিল। একটা পরীক্ষা তিনি ফেল করেছেন, ছেলেটা বুয়েট থেকে পাশ করে ইঞ্জিনিয়ার, তার চাকরি হচ্ছিল না নামের কারণে। মানে তিনি হয়তো তার ধর্মের পরিচয়টার কথা বলতে চাইছিলেন। তিনি আওয়ামী লীগেরও পক্ষে যথেষ্ট লিখেছেন, কিন্তু তিনি বই লিখেছেন, তিনি তার পুরস্কার হিসাবে বিদেশে সফরে গেছেন, কিন্তু কেন জানি না তার ভালো একটা চাকরি হয়নি কখনই, এবং তিনি কোনো সুবিধাও আওয়ামী লীগের পক্ষ থেকে প্লটের আবেদন করে পাননি। এটা কেন? আওয়ামী লীগের লোকেরা তো অনেক কিছু নিয়েছে, তিনিও বলেছেন অনেক কিছু নিয়েছে, কিন্তু ওনাকে হয়তো উনি কোণের জোরে উনি আগাতে পারেননি। যারা কোণের জোরে আগিয়ে গেছেন আওয়ামী লীগের সাংবাদিকরা, আমরা তাদের নাম বলতে চাই না, তাদের অনেকের বিরুদ্ধে এখন মামলা হচ্ছে, তাদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ আছে, এবং শেখ হাসিনাকে স্বৈরাচারী বানিয়ে দেওয়ার পিছনে তাদের বিশাল অবদান আছে বলে অনেকে বলা হচ্ছেন। কিন্তু বিবিধা সেরকম লোক ছিলেন না, তিনি শান্তিপ্রিয় লোক ছিলেন এবং তিনি লিখেছেন আওয়ামী লীগের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। এটা তিনি তার একটা বিশ্বাস থাকতেই পারে, তিনি সত্য কথাই লিখেছেন, এবং সংবাদপত্রের ভিতরকার যে অনিয়মের কথা তিনি তুলে ধরেছেন সেটা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। আমি কেবল আওয়ামী লীগের কথাই বলছি না, বিবিধা হয়তো বা বর্তমান সরকারের দিকে ইঙ্গিত করে বলেছেন সংবাদপত্রের অবস্থা আরও খারাপ হয়েছে, এবং ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতা আছে সংবাদপত্রের অবস্থা কোনো অবস্থা দিয়ে ভালো হবে না। এখন আমরা দেখছি না ভালো কোনো লক্ষণ, বেকারদের কোনো চাকরি নেই। কিছু লোক অভ্যুত্থান বা বিপ্লবের পরিচয় দিয়ে তারা বিভিন্ন জায়গায় দখল করছে, সেখানে কিছু জাতীয়তাবাদী ঘরানার লোকও আছে। তবে সংবাদপত্রে এখনও কিন্তু আওয়ামী ঘরানার লোকদের দাপট নিচের দিকে রয়ে গেছে, উপরে দিয়ে কিছু পরিবর্তন হয়েছে, তেমন নিয়োগ হয়নি। যা কিছু নিয়োগ হয়েছে জামাতের কয়েকজন লোক, বিএনপির খুব কম লোকই নিয়োগ হয়েছে, এবং তারেক জিয়ার বিশেষ ঘনিষ্ঠ লোকেরাই নিয়োগ পেয়েছে বিভিন্ন জায়গায়, অন্যরা কিন্তু সুবিধা করতে পারেনি। অর্থাৎ সম্পর্কের সুবাদে যারা কিন্তু পেশাজীবী, যারা ভালো এবং বা লেখাপড়া জানে ভালো, তাদের কিন্তু মূল্যায়ন হচ্ছে না। অতএব এবং এই দায় কিন্তু শুধু সাংবাদিকদের অনেক আছে, ইউনিয়নের বিভক্তি আছে, রাজনৈতিক বিভক্তি আছে, সেটা সত্যি কথা, এবং দলাদলি আছে, দলীয় লিজের ভিত্তির ব্যাপার আছে, কিন্তু মালিকদেরও কিন্তু এখানে অনেকগুলো দায় আছে। তারা কিন্তু এখানে ওয়েজবোর্ড দিতে চায় না, সাংবাদিকদের বেতন দিতে চায় না, তারা বিনা বেতনে খাটাতে চায়, অনেকে তো দীর্ঘকাল বেকার আছে। এবং সরকার ওই বিষয়টার উপরে যদি একটা কমিশন করা হয়, যে কমিটির রিপোর্ট বাস্তবায়নে তেমন কোনো লক্ষণ আমরা দেখছি না, এবং সরকারও এটাকে দায় গোছে তারা এগিয়ে চলে যাচ্ছে। তারা হয়তো সামনের দিকে নির্বাচন দিয়ে চলে যাবে, ফলে বিষয়টা এইভাবেই পড়ে থাকবে। এবং সংবাদপত্র শিল্পে যে দুর্যোগ, সাংবাদিকদের যে কষ্ট, এটা দেখার মতো আসলে কেউ এখনও নেই। গত অতীতের দিনও ছিল না, আগামী দিনও থাকবে বলে মনে হয় না। কেবলমাত্র সুবিধাবাদী দালাল শ্রেণীর কিছু লোকের উপকার সবসময় আছে, হবে, এবং তারাই ভালো থাকবে। যারা পেশাদার সাংবাদিক, যারা ভালো মানুষ, তাদের কষ্ট হবে, যারা স্বাধীনচেতা তাদের কষ্ট হবে। তবে আমরা মনে করব যেই সরকার বিষয়টাকে উপলব্ধি করে, ভবিষ্যতে যারা সরকারে আসবেন তারা বিষয়টা উপলব্ধি করবেন, মালিক শ্রেণীটা উপলব্ধি করবেন, এবং যে ইউনিয়নগুলো আছে সংবাদপত্র শিল্পে বা গণমাধ্যমে, ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়া, অনলাইনে, তারা এগুলো নিয়ে নতুনভাবে চিন্তা করবেন, এবং তাদের এটাকে কিন্তু আসলে চিন্তা করার একটা বিরাট সুযোগ করে দিয়েছেন বিবুদা। আমি বিবুদার আত্মার শান্তি কামনা করছি, এবং তিনি চোখে আঙুল দিয়ে সকলকে অনেক কিছু অনিয়ম দেখিয়ে গেছেন, এবং সাংবাদিকদের আসলে তিনি বিবেক খুলে দিয়েছেন বলে আমি বলবো। আমরা আরেকটা দেখছি, গাজীপুরে পুলিশ কমিশনার নাজমুল করিম, তিনি ঢাকায় থাকেন, গাজীপুরে থাকেন না। তিনি যখন গাজীপুরে যান কিংবা গাজীপুর থেকে আসেন, তিনি গাড়ি, এক পাশের গাড়ি আটকে দেন, দীর্ঘ সময় যানজট, স্কুল শিক্ষার্থী এবং কর্মজীবীদের কষ্ট হয়। আরও দুইজন তার সহকারী, তারও ঢাকায় থাকেন, তারা গাজীপুরে গিয়ে অফিস করেন। আসলে তারা গাড়ি আটকান কিনা আমরা জানি না, তবে গাজীপুরে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমরা জানি। কিছুদিন আগে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে গাজীপুরে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার রিপোর্ট হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন কেন উদাসীন এটা আমরা বুঝতে পারছি, সরকারও কেন উদাসীন। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন না এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, কিন্তু আমরা জানি না তারা কি ব্যবস্থা নেন। এটা বিশেষভাবে শুধু গাজীপুর নয়, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না। পুলিশ এখনও গুছিয়ে উঠতে পারেনি। আওয়ামী দালালির কারণে পুলিশের উপরে মানুষের ক্ষোভ ছিল, সেটা এখন পর্যন্ত কাটেনি। পুলিশ কিন্তু আসলে মানসিকতাটা তাদের পরিবর্তন হয়। তারা ব্রিটিশ মানসিকতা, সামন্ত মানসিকতা নিজেদেরকে তারা কীভাবে আমরা জানি না, তাদের চলন বলন, কথাবার্তা, গায়ের তেল, সব কিছুতে মনে হয় তারা একটা বিশেষ শ্রেণী মানুষ, সাধারণ মানুষকে তারা মানুষ ভাবেন কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে।
এবং পুলিশ কমিশনার সাহেব ভাড়া বাসায় থাকবেন না, তাকে বাসা বানিয়ে দিতে হবে। এটা কী ধরনের কথাবার্তা, এবং তিনি আমার সরকারি কর্মচারীদের ইঙ্গিত দিয়ে কিছু কথা বলেছেন। এটার ব্যাপারে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং পুলিশের যারা এরকম আছেন, শুধু পুলিশ নয়, অন্য শ্রেণীর পেশার মানুষের মধ্যে যারা সরকারি চাকরি করেন তাদের মধ্যে যদি এরকম থাকে প্রত্যেককে ধরে এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সাধারণ মানুষের সেবকে তাদের পরিণত করতে হবে। তারা যেন পূর্ব ভাবতে না পারে তাদেরকে, এটা ব্যবস্থা সরকারকেই করতে হবে এবং জনমানুষকে তাদের অধিকারের প্রশ্নে সচেতন হতে হবে। আমরা আরেকটা বিষয় দেখলাম যে এই বিষয়গুলো আমরা আসলে প্রতিকার চাই এবং সাংবাদিক তহিন হত্যা, সাংবাদিক সাগরণী হত্যা সহ যতগুলি হত্যাকাণ্ড এদেশে হয়েছে সবগুলির বিচার আমরা চাই এবং সেটা আইনি প্রক্রিয়া হবে বলে আমরা মনে করি। এবং আরেকটা হলো মাহফুজ আলম সাহেব, তিনি ইতিমধ্যে বলেছেন যে জুলাই যারা আগামীতে ক্ষমতা আসবেন তারা জুলাই যে চেতনা সেটাকে তারা সমুন্নত রাখবেন। আমি তার এই কথার নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তিনি কেন শুধু জুলাইয়ের কথা বললেন আমরা জানি না। এটা কি তাদের সেই 71কে চাপিয়ে রাখার মানসিকতার বহিঃপ্রকাশ কিনা সেটাও ভাবতে হবে। তিনি 71-এর নামটা উচ্চারণ করেন নাই। তাদের ঘরানার যতগুলি লোক আছে আমি জানি তারা কেউ এটা বলতে চান না। জামাত ক্ষমা চাননি 71-এর জন্য, আওয়ামী লীগ 24-এর জন্য ক্ষমা চাননি, ছাত্ররা 24-কে 71-এর উপরে স্থান দিতে চায়, জামাত স্থান দিতে চায়, অন্যরা যারা আমরা ডানপন্থী যে কথাগুলি বলছি উত্থান, তারা কিন্তু 71-কে চাপা রেখে 24-কে তার উপরে স্থান দিতে চান। এটা কখনো হবে না। 24-এর পরের ধারাবাহিকতা হলো 71-এর ধারাবাহিকতা হলো 24, অতএব আগে 71 পরে 24, এই বিষয়টাকে মাথায় রেখেই চলতে হবে। তবে 24-এ ছাত্র জনতা 16 বছরের আওয়ামী শাসন ফেসিবাদের যে বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন, যে রক্ত দিয়েছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, সেটাকে আমরা 71-এর মুক্তিযুদ্ধের মতই তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করব। এটা আমাদের মাথায় রেখেই চলতে হবে। অতএব সবগুলি বিষয়ে আমরা আবারও বলবো যে আমার নিউ টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। খোদা হাফেজ। আমরা সবাই ভালো থাকতে চাই এবং নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।